রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসছে ল্যাম্প পোস্ট, জানুয়ারির মধ্যেই জ্বলবে বাতি। পদ্মা সেতুর ল্যাম্প পোস্ট লাগানো হয়ে যেতেছে, ইনশাআল্লাহ দ্রুত সম্ভব সব শেষ হয়ে যাবে। দক্ষিণবঙ্গের মানুষ আল্লাহর রহমত কদিন পরে ইনশাআল্লাহ পদ্মা সেতু দিয়ে চলাফেরা করবো। মেট্রো রেল স্টেশনে যাত্রীরা নেমেই পাবেন বিআরটিসি বাস, যেতে পারবেন রাজধানীর যে কোনো স্থানে। বিআরটিসি থেকে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, তারাই এই সার্ভিসটা মেনটেন করবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার সুস্থতা কামনায় মসজিদে বিশেষ দোয়া, হাসপাতালে দেখা করলেন ভাসানীর পরিবার। শারীরিক অবস্থা সংকটাপন্ন জানিয়ে বিদেশে চিকিৎসার দাবি। পহেলা ডিসেম্বর থেকে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক জানালেন ওবায়দুল কাদের। আইন পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় সড়কে থামছে না মৃত্যু, বলছেন সংশ্লিষ্টরা। 10 বছর ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি চালক, চালাননি একদিনও। পরিবর্তে কাজ করছেন অন্যজন, ক্ষমতার অপব্যবহারে কোটিপতি সাইফুল। রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসানো হচ্ছে ল্যাম্প পোস্ট। সেতুর মাওয়া প্রান্ত থেকে বসানো হচ্ছে বাতির খুঁটি। প্যারাপেট ওয়াল বসানোর পর রেলিংয়ে নির্দিষ্ট স্থানে স্থাপন করা হচ্ছে ল্যাম্প পোস্টগুলো। প্রকল্প পরিচালক বলছেন, জানুয়ারি মাসেই জ্বলবে সেতুর ল্যাম্প পোস্ট। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। নির্মাণ শৈলীর শেষ পর্যায়ে পদ্মা সেতুর রেলিংয়ে একে একে বসানো শুরু হয়েছে ল্যাম্পপোস্ট। আগে তৈরি করে রাখা লাইটিং ব্লিস্টার সেগমেন্টে ক্রেনে পোস্টটি বসানোর পর স্ক্রু দিয়ে আটকে দেওয়া হচ্ছে। সেতুর রেলিংয়ের কাজ শেষ হওয়ার পরই শুরু হয়েছে ল্যাম্পপোস্ট স্থাপন কাজ। 11.20 মিটার দীর্ঘ এই ল্যাম্পপোস্টটি সেতুতে ঝলমলে আলোর দ্যুতি ছড়াবে। 95টি ল্যাম্পপোস্টের প্রথম চালান চীন থেকে প্রকল্প এলাকায় পৌঁছেছে। বাকি পোস্টগুলো শিগগিরই আসবে। মাওয়া প্রান্তের সংযোগ সেতুর S7 ও S8 খুঁটির মধ্যবর্তী স্থানে স্টিলের তৈরি ল্যাম্প পোস্টের প্রথম মূল কাঠামো স্থাপন করা হয়। মাওয়া প্রান্ত থেকে সেতুতে ওঠার পথে পোস্টগুলো দৃশ্যমান। এখন সেতুর একের পর এক এমন কর্মযজ্ঞ দেখে খুশি পদ্মাপাড়ের মানুষ। সেতুর ভারী ও চ্যালেঞ্জিং কাজগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আর ইতিমধ্যে ল্যাম্প পোস্ট বসানো শুরু হয়ে গেছে। আশা করি আমরা অতি শীঘ্রই পদ্মা সেতু দিয়ে নদীর উপারে যেতে পারবো। আর কি আমরাও আশায় আছি, এটার জন্য আমরা উপকৃত হব এবং গোটা দেশের মানুষ উপকৃত হবে। ল্যাম্পপোস্ট বসানোর জন্য সেতুর সবগুলো লাইটিং ব্লিস্টার সেগমেন্ট ইতোমধ্যে তৈরি করা হয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই সব ল্যাম্পপোস্ট বসানো সম্ভব হবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতু অংশে ল্যাম্পপোস্ট বসবে মোট 328টি। পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসবে 416টি, আর সেতুর দূরপ্রান্তের সংযোগ সেতুতে স্থাপন হবে 88টি। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। প্রথম ধাপে উত্তরা থেকে শুরু হয়ে মেট্রো রেল শেষ হবে আগারগাঁও এসে। কিন্তু এখান থেকে যাত্রীরা যাবেন কোথায়? এমআরটি কর্তৃপক্ষ বলছে, এই দুর্ভোগ নিরসনে আগারগাঁও থেকে মতিঝিল সহ একাধিক রুটে চলবে বিআরটিসির বিশেষ সার্কুলার বাস। এজন্য আগারগাঁও এলাকায় বাস স্ট্যান্ডের জমি অধিগ্রহণের প্রস্তুতিও নিচ্ছেন তারা। আর বিআরটিসি বলছে, মেট্রো রেল চালুর প্রথম দিন থেকেই এই সার্ভিস দিতে প্রস্তুত তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নগরে গণপরিবহন নৈরাজ্য আর নানা ভোগান্তির মধ্যে এক মুঠো স্বস্তির আশা নিয়ে আসছে মেট্রো রেল। বছর কয়েক আগেও যা ছিল কেবলই স্বপ্ন, আস্থা চোখের সামনে বাস্তবতা। প্রকল্প এলাকায় দিনরাত বলতে গেলে একই, 24 ঘন্টায় কাজ চলছে সমান তালে। এরই মধ্যে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন এমআরটি লাইন 6-এর অগ্রগতি 72 ভাগ। প্রথম পর্ব উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ এগিয়েছে 90 ভাগ, আর দ্বিতীয় পর্ব আগারগাঁও থেকে মতিঝিল 71 ভাগ।
এরই মধ্যে ঘোষণা এসেছে উত্তরা থেকে আগারগাঁও অংশে 2022 সালের ডিসেম্বরে হবে বাণিজ্যিক যাত্রা। সেক্ষেত্রে কর্তৃপক্ষ আগেই জানিয়েছে টেকনিক্যাল কারণে আগারগাঁওয়ের পরে মতিঝিলের আগে অন্য কোনো স্টেশনে প্রথম পর্ব বর্ধিতের সুযোগ নেই। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মতিঝিল পর্যন্ত চালু রাখ পর্যন্ত আগারগাঁয়ে বাড়তি চাপ সামলানো যাবে তো? কর্তৃপক্ষ বলছে মতিঝিল পর্যন্ত চালু হবে 1 বছর পরে, অর্থাৎ 2023 সালে। সে পর্যন্ত বিআরটিসির সঙ্গে চুক্তি করছে এমআরটি। আগারগাঁও থেকে মতিঝিল, কমলাপুর, উত্তরা সহ বেশ কয়েকটি রুটে হচ্ছে বিআরটিসির সার্কুলার সার্ভিস। আগারগাঁও থেকে নামার পরে ওখান থেকে যাতে যাত্রীরা মেইন যে আমাদের জায়গাগুলো আছে এটার জন্য ইতিমধ্যে আমাদের বিআরটিসি থেকে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। তারাই এই সার্ভিসটা মেনটেন করবে। এই সার্ভিসটা তো খুব বেশি দিন প্রয়োজন হবে না। আমরা আশা করছি যে 23 সালে আমরা মতিঝিল পর্যন্ত ইনশাল্লাহ অপারেশনে যেতে পারবো। বিআরটিসি বলছে আগারগাঁওয়ের যাত্রী চাপ সামাল দিতে বেশ কিছু বাস দিবেন তারা। শিগগিরই বৈঠকে কতটা বাস, কি প্রক্রিয়ায় চলবে তা চূড়ান্ত হবে। ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আনুষ্ঠানিক পত্র দিয়েছি। আমরা আশা করি যে আমরা এই সার্ভিসটি আমরা প্রথম দিন থেকে দিতে পারবো। আমরা 2, 3, 4টে রুটে যদি প্রয়োজন হয় আমাদের সক্ষমতা রয়েছে, আমরা সে ব্যাপারে আমরা সার্ভিস দিতে পারবো। এরই মধ্যে 7টি কোচ এসেছে ডিপোতে, একটি আছে মোংলায়। ডিপোতে থাকা প্রতিটি কোচই বিভিন্ন পর্যায়ে ট্রায়ালে রয়েছে। এমআরটি লাইন 6 এর হাত ধরেই দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে মেট্রো রেল। বৈদ্যুতিক রেলের এই যুগে পা দেওয়ার সাথে সাথে দেশের যোগাযোগ খাতের, বিশেষ করে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন, কথা বলতে কষ্ট হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে একথা জানিয়েছেন মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা। সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সরকারের নির্বাহী আদেশে বেগম জিয়ার শর্ত সাপেক্ষে মুক্তি। বাসায় থাকার সময় আক্রান্ত হন করোনায়। এরপর থেকে শারীরিক নানা জটিলতায় বাসা থেকে হাসপাতালে চলছে চিকিৎসা। গত 7 নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন বেগম জিয়া। অবস্থার অবনতি হলে 7 দিন পর ফের নেওয়া হয় হাসপাতালে। শুক্রবার হাসপাতালে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান মাওলানা ভাসানীর পরিবারের সদস্যরা। বিএনপি চেয়ারপারসন খুব একটা কথা বলতে পারছেন না বলে জানান তারা। কথা বলছে, অবস্থা তো খুব খারাপ। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাই, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাই। কথা বলতে পারে তো খুব আস্তে আস্তে করে কথা। দেশে বেগম জিয়ার সুচিকিৎসা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতির দাবি তাদের। ওনার চিকিৎসকরা বললেন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, ওনার দেশে কোনো কিছুই করা সম্ভব না। তার জন্য আমাদের মাওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হোক। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ভাসানীর পরিবারের সদস্যরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে বেগম জিয়াকে দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এদিকে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, জঙ্গিবাদকে মদদ দিচ্ছে বিএনপি জামায়াত। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। বিএনপি এবং ৭১-এর ঘাতক জামাত এই শক্তি যদি পৃষ্ঠপোষকতা করত জঙ্গিদের, সরাসরি লালন পালন যদি জঙ্গিদের না করত, তাহলেই একেবারে নির্মূল করা সম্ভব হতো। আসুন আমরা সবাই এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আমাদের তরুণ সমাজকে তারা যাতে বিভ্রান্তির পথে না যায়, শিক্ষক, অভিভাবক এবং আমরা সর্বশ্রেণীর মানুষ যাতে আমরা সতর্ক থাকি। বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলেই তো সেখান থেকে তার মঞ্জুর হলে, মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করলে উনি তার দণ্ড মকুব হয়ে যায়, তখন উনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারেন। তা আজকে বেগম খালেদার চিকিৎসাটা বড়, তার জীবনটা বড়, নাকি আপনাদের রাজনীতি স্ট্যান্ডবাজিটা বড়? সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া শিক্ষার্থীদের জন্য অর্ধেক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে ভিডিও বার্তায় একথা জানান তিনি।
আগামী 1 ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর বলে জানান ওবায়দুল কাদের। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে কনসেশন প্রযোজ্য হবে না। বেসরকারি মালিকানাধীন বাস মিনি বাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন দেওয়ার বিষয়টি আলোচনার জন্য পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টদের একটি সভা অনুষ্ঠিত হবে। কিশোরদের নিরাপদ সড়ক আন্দোলনের 3 বছরেও বাস্তবায়ন হয়নি 9 দফা দাবির বেশিরভাগ, যদিও এরই মধ্যে সড়ক আইন প্রণয়ন করেছে সরকার। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলছেন, সদিচ্ছা থাকলেও অদৃশ্য কারণে বাস্তবায়ন হচ্ছে না আইন। বিশেষজ্ঞদের মতে সড়ক পরিবহন আইনের পুরোপুরি বাস্তবায়ন ছাড়া থামানো যাবে না মৃত্যুর মিছিল। আফজাল হোসেনের রিপোর্ট। 2018 সালের 29শে জুলাই বাস চাপায় ঝরে যায় 2 শিক্ষার্থীর প্রাণ। নিরাপদ সড়কের দাবিতে ঢাকার রাস্তায় নামে স্কুল কলেজের হাজারো শিক্ষার্থী। মুহূর্তেই ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। 9 দিনের টানা আন্দোলনে সড়কে প্রাণহানি কমাতে 9 দফা দাবি জানায় শিশু কিশোররা। প্রায় 3 বছরেও তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি। ফিটনেসবিহীন গাড়ি এখনো চলছে, টানা যায়নি লাইসেন্স ছাড়া চালকের লাগাম, বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এখনো নিশ্চিত হয়নি, বাস্তবায়ন হয়নি হাফ ভাড়া। আন্দোলনের মুখে সড়ক পরিবহন আইন সংশোধন হলেও তাও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আবারও সড়কে ঝরল প্রাণ, আবারও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় শিশু কিশোররা। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলছেন, অদৃশ্য কারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে পারছে না সরকার। সরকার বলেছে, নিজের থেকে বলেছে, আমাদের চক্ষু খুলে গেছে, আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আমাদের কি করণীয় ছিল, আমরা কি করিনি, আমরা করব, কিন্তু সেটি আবার ঘুমিয়ে গেল। যদি না ঘুমাতো তাহলে কিন্তু আইন কিন্তু বাস্তবায়ন হতো। সড়ক পরিবহন আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে সড়কে মৃত্যু থামবে না বলে জানালেন অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক। আইন প্রয়োগের আগে কিন্তু সেগুলো পরিবর্তনের একটা অংশবিশেষ হয়ে গেছে। একটি মহলের চাপে আইনগুলি কিন্তু পরিবর্তন হচ্ছে। ফলে আমরা সবসময় বলে এসেছিলাম যে আইনটাকে একদম সার্বিকভাবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, কিন্তু আসলে এর বাস্তবায়নটা হচ্ছে না। পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী 2016 থেকে 2021 সালের আগস্ট পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 19,585 জন। বাস্তবে এ সংখ্যা আরও বেশি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রড ভর্তি ট্রাক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে তুলে দেয়া হয় দালাল চক্রের কাছে। দালালরা যোগাযোগ করে ক্রেতার সঙ্গে, ক্রেতা যোগাযোগ করে চালকের সঙ্গে। দাম ঠিক হলে বিক্রি করে দেয়া হয় ট্রাক ভর্তি পণ্য। 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে এরা আন্তঃজেলা রড চোর চক্রের সদস্য। বুলবুল রেজার রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ উত্তরবঙ্গের মহাসড়কগুলোতে পণ্যবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। অসাধু চক্র পণ্য বোঝাই ট্রাক নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে না দিয়ে তুলে দিচ্ছে চোরাই সিন্ডিকেটের কাছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। রড ভর্তি এই ট্রাকটি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সুনামগঞ্জে নির্দিষ্ট ক্রেতার কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু চালক ও তার সহযোগীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ট্রাকটি সিলেটের কোম্পানিগঞ্জে চলে যায় আন্তঃজেলা চোর চক্রের কাছে। প্রায় 10 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয় 13 টন রড। চোরাই এই সিন্ডিকেটের 3 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে 13 টন রড। পুলিশ বলছে, নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে ট্রাকে কিংবা কাভার্ড ভ্যানে পণ্য লোড করার পর তা ক্রয়কারী প্রতিষ্ঠানে না নিয়ে বিক্রি করে দিত চক্রটি। চোরাই পণ্য বিক্রির জন্য সারা দেশে রয়েছে তাদের দালাল। যে ড্রাইভার এবং হেল্পারের মাধ্যমে মালামালগুলি পরিবহনের দায়িত্ব দেয়, তো তারাই মূলত বিশ্বাস ভঙ্গ করে এই মালামালগুলি তারা বিক্রি করার জন্য প্রথম অবস্থায় তারা করে কি রুট চেঞ্জ করে। কোনো মালামাল যদি চিটং থেকে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার কথা থাকে, তারা করে কি কুমিল্লা পর্যন্ত এসে রুট চেঞ্জ করে, হয়তো বা তারা নরসিংদীর দিকে নিয়ে গেল, অথবা তারা করে কি কুমিল্লা পর্যন্ত এসে কুমিল্লা একটা দালাল চক্রের সাথে তারা যোগাযোগ করে, টেলিফোনিক কনভারসেশন করে। দালালের সাথে যোগাযোগ করার পরে দালাল ক্রেতা খুঁজতে থাকে। এইসব কোম্পানির মালিক যারা, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ হয় তারা
নিজেদের কোম্পানির থ্রুতে তারা নিজেরাই নিজেদের ড্রাইভার নিজেদের গাড়ি তারা রাখবেন, অথবা যদি তারা ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে তারা যদি ট্রাক ভাড়া নেন তাহলে সেখানের জন্য ড্রাইভারের ভেরিফিকেশনটা করা হয়। হরহামেশাই চুরি হচ্ছে রপ্তানির জন্য বন্দরে পাঠানো তৈরি পোশাক থেকে শুরু করে আমদানি করা বিভিন্ন শিল্প কারখানার কাঁচামাল, ভোগ্যপণ্য, রড ও সিমেন্ট। মহাসড়কে পণ্য পরিবহন নিয়ে মহা আতঙ্কে ব্যবসায়ীরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে ইউপি নির্বাচন ঘিরে উত্তপ্ত মাঠ। এক চেয়ারম্যান প্রার্থীকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন আরেক চেয়ারম্যান প্রার্থী। অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ করেছেন তিনি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার সঞ্জয় কর্মকার। অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার রাতে মাদারীপুর সদর উপজেলার শিরখরা ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান ও তার কর্মী সমর্থক নিয়ে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিলাল খানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হিলাল খানকে অস্ত্র ঠেকিয়ে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। বহিরাগত যে লোকজন তারা আমার সামনে এসে তোকেই তো খুঁজছি এই বলে আমাকে অস্ত্র ঠেকায় এবং আমাকে রক্ষা করে। আমার এখানের যে আমার বাড়ির কাজ করে সেও পিছন পিছন ছুটে আসে, তখন সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি দৌড়ে আমার বাড়ির ভিতর ঢুকি। কেন, কি কারণে একজন প্রার্থীর বাড়িতে এসে এই হামলাটা করা হলো তার সুষ্ঠু তদন্ত আমরা দাবি করছি। অপরদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন অভিযুক্ত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান। তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি। হিলাল খান নামে তার সমর্থিত কিছু ভাড়াটিয়া গুন্ডা ঢাকার থেকে ভার করে আছে, এর সাথে স্থানীয় কিছু লোকজন আমার হত্যার উদ্দেশ্যে আমাকে এই হামলাটা করে। হেলাল খানের বাড়ির সামনে দেখি কিছু সন্ত্রাসী লোক, ঢাকাইয়া লোক, যারা এই এলাকার লোক না, তারা অতর্কভাবে থামাইয়া অস্ত্র চাপাইটে দিয়া গাড়ি হামলা করে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। এটা আমরা যাচাই বাছাই করবো, যদি দেখি যে সত্যি সে লাইসেন্সকৃত অস্ত্র বেআইনি ভাবে প্রদর্শন করছে তাহলে তার অস্ত্র সিজ করব এবং তাকে আমরা ব্যবস্থা নিব। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপে মাদারীপুর সদর উপজেলার 14টি ইউনিয়নে ভোট গ্রহণের কথা রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। কক্সবাজারে গুলিতে 2 জন নিহত হয়েছেন। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে নিহত দুজনই মাদক কারবারি। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। র্যাব 15 জানায় মাদক সহ কারবারিরা অবস্থান করছে এমন খবরে ভোরে টেকনাফ উপজেলার দমদমিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে র্যাবও গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কেফায়েত উল্লাহ ও কোরবান আলী নামে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি 20,000 পিস ইয়াবা, 2টি পিস্তল ও গুলি পাওয়া যায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে দগ্ধ 3 জনের মধ্যে একজন মারা গেছেন। দগ্ধ অন্য 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে গ্যাস লিকেজ থেকেই এই আগুন লেগেছে বলে ধারণা পরিবারের সদস্যদের। নিহত ভাইয়ের লাশ পেতে অপেক্ষায় বড় ভাই ফারুক মিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় আদনান টাওয়ারে ভয়াবহ আগুনে মামুন, সাইমন, জীবন নামের 3 পোশাক শ্রমিক দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বলছে যে ওরা যে কেন ঘ্রাণ আসতেছে, ওর 5-7 সেকেন্ড পরেই ওই ঘটনাটা করছে, কিন্তু কি দিয়ে ঘটনা বা কেমনে বিস্ফোরণ হয়েছে এবং কথা তো জানা যায়নি। এখানে রুম, এখানে রান্নাঘর, পাশের রুমে টোটালি 4-5 জন ছিল। 2 জন বেরোতে পারছে আর 3 জন বেরোতে পারে না। হের ফোন থেকে ফোন দিচ্ছে এক লোকে, মামুন আপনাদের কি হয়? তখন আমার বাবা বললো আমার ছেলে। বললো হে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বললো কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে? বললো যে হে আগুনে পুরি জ্বলে গেছে। হয়তো কারেন্ট আর না হয় গ্যাস লাইন, এই দুইটাতে একটু সন্দেহ থাকতেছে। এই জায়গায় বাড়িওয়ালার পক্ষ থেকে কেউ এখানে উপস্থিত হয় নাই, আর এখনো ফোন দিয়েও আলাপ আলোচনা করে নাই তারা। আমরা অসুস্থ বা কি অবস্থা সেটা খোঁজখবর নেয়নি এখনো। শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় শুক্রবার সকালে মামুনের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। তিনি জানান সাইমনের অবস্থাও আশঙ্কাজনক, আর জীবন পুড়েছে 30%। কদমতলী এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন অনন্ত অ্যাপারেলস লিমিটেডের 8 পোশাক শ্রমিক। দগ্ধ 3 জন ছাড়া ঘটনার সময় বাকিরা বাসার বাইরে ছিলেন।
ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, অথচ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীর সংযোগ খালের পাড়ে মাটি হঠাৎ দেবে প্রায় 40টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সপ্তাহ দুয়েক আগে উপজেলার মোবারকপুর ইউনিয়নের জোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ, প্রশাসনের আশ্বাসের পরও মেলেনি কোনো সহায়তা। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে সাইফুর রহমান রকির রিপোর্ট। হঠাৎ বাড়ি ধসে যাওয়ার পর থেকে হাউমাউ করে কাঁদছেন অজয়। মাথা গোজার ঠাইটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারের সদস্যরা। সবাই এখন রাত্রিযাপন করছেন পাশের একটি মন্দিরে। অজয়ের মা সুন্দরী রানী জানালেন, স্বামীর কষ্টার্জিত অর্থে 2.5 বছর আগে বাড়ি বানিয়ে সুখের সংসার বেঁধেছিলেন, কিন্তু সপ্তাহ দুয়েক আগে হঠাৎ ফাটল ধরে পুরো বাড়িটি ধসে পড়ে। সোমবার দিন ফেরত দেখেছি, মঙ্গলবারের দিন জিনিসপত্র বাইর করতে করতে বুধবার দিন ম্যানেজার বসে আমাদের বাইরে কোথাও জায়গা নাই, আমাকে রাস্তা নামতে হবে। শুধু অজয় নয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জোহারপুর গ্রামে পাগলা নদীর সংযোগ খালের পারে প্রায় 40টি ঘরবাড়ি মাটিতে দেবে গেছে। তবে আগেভাগে সরে পড়ায় কেউ হতাহত হয়নি। কষ্ট করে বাড়িটা করেছি, এরপরে যে আমি করতে পারবো এটা আমার সাধ্য নাই। কেউ মন্দিরে বসবাস করতেছে, কেউ প্রতিবেশীর বাড়িতে বসবাস করতেছে। নালার উপরেই কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ঘরবাড়িগুলো নির্মাণ করা হয়েছিল, সে কারণেও এটি ধসে পড়তে পারে বলে স্থানীয়দের ধারণা। এদিকে স্থানীয় এই জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানান, আর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন। আমরা খাবার সামগ্রী দিয়ে বা শীত বস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের যে খাট জমি আমরা কাগজপত্র দেখছি, সে পাওয়া গেলে তাদেরকে সেখানে আমরা পুনর্বাসন করব। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার মতে, খালের পারে হওয়ায় মাটি সরে ঘরবাড়ি দেবে গেছে। খালে পানি যাওয়া বা না থাকার কারণে বা থাকার কারণে এরকম কখনোই এরকম ভাঙন হয় না। অবস্থাদৃষ্টে মনে হয়েছে ওইখানকার খালপাড়ের মাটির কন্ডিশনটা খুবই খারাপ। ক্ষতিগ্রস্ত 40টি পরিবারের প্রায় 3 শতাধিক সদস্য প্রতিবেশী, স্বজন ও মন্দিরে আশ্রয় নিয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মুন্সিগঞ্জে পদ্মা নদীর মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ কম। আড়তদাররা বলছেন, কারেন্ট জালের কারণে নদীতে ইলিশ মিলছে না, তাই চড়া দামে বিক্রি হচ্ছে মাছটি। বড় আকারের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1500 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। শিশির ভেজা ভোর থেকেই ইলিশ নিয়ে কর্মযজ্ঞ শুরু হয় মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে। কেনার জন্য এখানে ভিড় করেন দূর দূরান্তের পাইকাররাও। তবে ছুটির দিনে শুক্রবার এসে নিরাশ হন অনেকে। সরবরাহ কম থাকায় আগুন দামে বিক্রি হচ্ছে ইলিশ। বড় আকারের প্রতিটি কেজিতে বিক্রি হচ্ছে 1500 টাকা পর্যন্ত। ইলিশ মাছের বর্তমানে খুব আকাল, মাছ পাওয়া যাচ্ছে না। 1500 টাকা কেজি নিচে মাছ কিনতে পারতেছি না। কারেন্ট জালের কারণে পদ্মা ইলিশ মাছ নাই। পদ্মায় এখানে মাছের অনেক দাম। আজকে ইলিশ মাছের দাম অনেক বেশি। আজকে একবারে বড় সাইজেরটা বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি। প্রত্যেক দিনের বাজারে হচ্ছে আজকে ইলিশ মনে করেন প্রতিদিন 1.5 থেকে 2 কেজি সাইজের ইলিশ আমরা কিনি, কিন্তু আজকের বাজারে কোনো ইলিশ আমরা পাই নাই। নদীতে কোনো ইলিশ মাছ নাই বর্তমানে। যা দুটো আছে সমুদ্রে, আর এই সমুদ্রের মাছ হলো সব ছোট। জেলে এবং ব্যবসায়ীদের মতে কারেন্ট জালের কারণে বড় হতে পারছে না ইলিশ। এই জালে আটকা পড়ে যাচ্ছে জাটকা অবস্থাতেই। তাই তো ইলিশের উৎপাদন ব্যাহত হচ্ছে। ইলিশ মাছ নাই কারণ জাটকা হলো মাছটা বড় হইতে পারে না। কারেন্ট জাল দিয়া মাছটা ধরে ফেলায়। প্রাচীন এই হাটে প্রায় 2000 মানুষের কর্মসংস্থান রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। সাগরের নীল জলে মেতে উঠেছেন সব বয়সীরা। হয়রানি বন্ধ ও নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। তবে পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি টুরিস্ট পুলিশের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের উত্তাল ঢেউ, জলকেলিতে মগ্ন নানা বয়সী মানুষ। শীত মৌসুমে সৈকতে বাড়ে পর্যটকের ভিড়। সাপ্তাহিক ছুটির দিনে মুখর হয়ে ওঠে সৈকত।
সারা দেশ থেকে কক্সবাজারে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। এনভায়রনমেন্টাল বলেন, আপনার প্রাকৃতিকভাবে বলেন, সব দিক থেকে চমৎকার একটা সময়। এখানে যে প্রাকৃতিক দৃশ্যে যে সৌন্দর্যতা আছে বাংলাদেশে, ওইটাই উপভোগ করার জন্যই আসলে আসি। সাগরের নীল জলরাশিতে মাতোয়ারা পর্যটক, তবে সৈকতে নানাভাবে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তাদের। সমস্ত জিনিসের দাম বেশি থাকে, আপনার দেখা যায় যে হচ্ছে আপনাদের গাড়ি ভাড়া, হোটেলে সিট পাওয়া যায় না। শুক্রবার অনুযায়ী যে পরিমাণ পুলিশ থাকা দরকার ছিল সেই পরিমাণ পুলিশ তো অবশ্য নাই। পর্যটকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি ট্যুরিস্ট পুলিশের। যাতে ট্যুরিস্টের কোনো সমস্যা না হয় সেই কারণে পর্যটন এলাকাগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেহেতু পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে, সেহেতু স্যারের নির্দেশনায় আরও জোরদার করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন দরিয়ানগর, ইরানি, হিমছড়ি, পাতুয়ারটেক ও প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিনে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রায় 10 বছর ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত চালক, তবে গাড়ি চালাননি একদিনও। নিজের নিয়োগ দেয়া ড্রাইভার চালাচ্ছেন গাড়ি। বলছি ক্লিনার থেকে চালক হওয়া সাইফুল ইসলামের কথা, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকও। অভিযোগ আছে ক্ষমতার দাপটে গাড়ি বাড়ি সহ অঢেল সম্পত্তির মালিকও হয়েছেন তিনি। নিজামুদ্দিনের ছবিতে রাশেদ বাপির রিপোর্ট। সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় সম্প্রতি একদিনের ব্যবধানে দুটি মৃত্যুর পর আলোচনায় সংস্থাটির পরিবহন খাত। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধানে সময় সংবাদ। অবস্থান সায়দাবাদ এলাকায় ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ডিপো। ভেতরে ঢুকতেই চোখে পড়ল সারি সারি গাড়ি। রাতভর ময়লা পরিবহন করে এখানে গাড়িগুলো পার্ক করে রাখা হয়। এবার মেঘ না চাইতেই বৃষ্টি হয়ে হাজির কয়েকজন চালক। তাদের মুখেই উঠে আসতে শুরু করে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার খবর। আমাদের পারমানেন্ট ড্রাইভার আছে, ওরা বিভিন্ন ধরনের কাজ করে, বা বাসায় থাকে বা টেলিস্টে থাকে, যে গাড়ি পাড়ায় এই ধরনের। যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির নামে একটা করে ড্রাইভার বরাদ্দ আছে না, সেরকম বরাদ্দ ড্রাইভার নাই। যারা লেবার, কেউ ক্লিনার, কেউ অন্য অন্য ইয়েতে যারা চাকরি করে, তারা এই দায়িত্ব পূরণ করতেছে এই ঘাটতিটা। এত সব অনিয়মের মাঝে সবথেকে বড় অনিয়মের তীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে। সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির তুলনায় চালকের সংখ্যা কম, সেটি যেমন একটি বিষয়, ঠিক তেমনি অভিযোগ আছে অনেক নিয়োগপ্রাপ্ত চালক নিজে গাড়িটি না চালিয়ে গাড়ি তুলে দিচ্ছেন অন্যের হাতে। ঠিক যেমন এই গাড়ির চালক সাইফুল ইসলাম, তিনি গাড়ি চালান না দীর্ঘ বছর, নিয়োগপ্রাপ্ত হয়েও তিনি গাড়িটি তুলে দিয়েছেন ইউসুফ নামের এক ব্যক্তির হাতে। 11 বছর যাবৎ নিয়মিত 2001 সালে 11 সালে চাকরি, সেই 10 বছর চালিয়ে যেতে পারবে না। অভিযোগের সত্যতা যাচাইয়ে আমরা ফোন করি সাইফুলের নিয়োগকৃত চালক ইউসুফকে। রাত্রে চালাই দিতে প্রায় 9:30টার দিকে বেরিয়ে প্রায় আজান পর্যন্ত চালাইছে। আপনার গাড়ির নাম্বারটা কত যেন? 1202। 1202 ওই সাইফুল ইসলাম ভাইয়ের গাড়ি। জি জি। এবারের গন্তব্য অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি। যাত্রাবাড়ির গোলাপবাগ মোড়েই আলিশান বহুতল ভবনে থাকেন সাইফুল ইসলাম। সকালবেলা বাজারে গেছিল, তারপর ওর সাথে আমার কথা হয়নি। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আসলে কি করেন, ওনার জব কি? ওটা আপনারা খোঁজ নিয়ে দেখেন। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন দিনের পর দিন সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি নানা দুর্ঘটনা ঘটালেও নির্বিকার ছিল কর্তৃপক্ষ, তাই অনিয়মের দায় এড়াতে পারে না সংস্থাটি। চালক কে চালাচ্ছে এটা তো সিটি কর্পোরেশনের তো কোনো না কোনো ম্যানেজার আছে। এই ফ্লিট ম্যানেজমেন্টে যারা আছে তারা কি দায়িত্বশীল আচরণ করেছেন কিনা? ঢাকার 2 সিটি কর্পোরেশনেই নির্ধারিত গাড়ির তুলনায় চালক সংখ্যা অনেক কম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার সুস্থতা কামনায় মসজিদে বিশেষ দোয়া, হাসপাতালে দেখা করলেন ভাসানীর পরিবার। শারীরিক অবস্থা সংকটাপন্ন জানিয়ে বিদেশে চিকিৎসার দাবি। এবং রাতে পদ্মা সেতু আলোকিত করতে বসছে ল্যাম্প পোস্ট। জানুয়ারিতেই জ্বলবে বাতি। মেট্রো রেল স্টেশনে যাত্রীরা নেমেই পাবেন বিআরটিসির বাস। এ ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।